আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকাল 18ই সেপ্টেম্বর জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল রাজপথে নানা দাবি নিয়ে তারা যুগপৎ আন্দোলনের মতো একটা অবস্থান নিয়েছেন। সেখানে 7টি পৃথক রাজনৈতিক দল তারা পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছে। পিআর পদ্ধতিতে আগামী দিনের নির্বাচন, জাতীয় জুলাই সনদের আইনি বাস্তবায়ন, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা, এমন অনেকগুলো দাবিতে তারা রাজপথ গরম করার প্রচেষ্টা করছেন। আমি গতকাল জামাত ইসলামের নেতৃবৃন্দের বক্তব্য বিশেষ মনোযোগ দিয়ে শুনেছি। তারা তাদের দাবি আদায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন, তারা তাদের দাবি মানতে সরকারকে বাধ্য করবেন। এমনকি বিএনপি সরকারে না থাকা সত্ত্বেও বিএনপিকে পিআর তারা বুঝিয়ে ছাড়বেন। এমনকি জামাত ইসলামের শীর্ষ নেতা তাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার একটি কথা রিপিট করেছেন যে 70% উপর লোক বাংলাদেশের মানুষ তারা নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই কথাটি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম বলেছিলেন। তিনি সুজনের একটি জরিপকে উদ্ধৃত করে বলেছিলেন বাংলাদেশের 71% মানুষ পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চায়। অথচ সেই সুজন, যারা জরিপকারী সংগঠন, তারা সংবাদ সম্মেলন করে বলেছে বাংলাদেশের 71% মানুষ সংসদের উচ্চ কক্ষে পিআর চায়। অর্থাৎ এই যে কথাটি তাহের সাহেব বললেন বা পরোয়ার সাহেব বললেন, এটি একটি নির্জলা মিথ্যাচার। এমনকি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি পিআর সম্পর্কে বলেছেন, পিআর পদ্ধতি স্থিতিশীল পদ্ধতি নয়, এটি একটি ভয়ঙ্কর জটিল পদ্ধতি। আমরা তো উদাহরণ দেখি, নেপালে 18 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তাছাড়া ইসরায়েলে পিআর পদ্ধতি আছে, এসব তো বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা জানি। তাহলে যেই সংসদে উচ্চকক্ষ 71% লোক পিআর চায়, সেইটিকে আপনারা ডাইভার্ট করে আপনারা নিজেদের দাবির সমর্থনে এটাকে উদ্ধৃত করে বলছেন, জেনারেলাইজ করছেন যে 71% লোক বা 70% উপরে লোক পিআর পদ্ধতির নির্বাচন চায়। এটি মিথ্যাচার, এটি বিপজ্জনক মিথ্যাচার, জনগণকে বিভ্রান্ত করার একটি অপপ্রয়াস। আমি যুক্তিটি রিপিট করি, 71% লোক যদি আপনাদের রাজনৈতিক এজেন্ডার পক্ষে থাকে, আপনাদেরকে সমর্থন করে, তাহলে যে প্রচলিত পদ্ধতি, এখানে নির্বাচন করলেই তো আপনারা সাফল্য লাভ করবেন। 71% লোক যদি আপনাদেরকে সমর্থন করে, তা আপনারা তো সংসদে অ্যাবসলুট মেজরিটি পেতে পারেন প্রচলিত পদ্ধতির নির্বাচনেই, এবং অ্যাবসলুট মেজরিটি পাওয়ার পরে আপনারা সহজেই সংবিধান সংশোধন করতে পারেন। আপনাদের দাবির অনুকূলে পিআর পদ্ধতিতে আগামী দিনের নির্বাচন হতে এটা করার ক্ষেত্রে আপনারা আইনিভাবেই এটা সফল হতে পারেন। তাহলে জনগণকে বিভ্রান্ত করে এবারেই পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, এবং সেজন্য রাজনীতির মাঠটাকে আলোচনার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে কেন গরম করছেন? আমরা আলোচনার টেবিলে এখনও জিনিসটি আছে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা তাদের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছেন সম্প্রতি। কেন? তারা এই আলোচনার মধ্য দিয়েই যে সংকটগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেখানে একটি জাতীয় ঐক্যমত্য তারা তৈরি করতে চান। এই আন্তরিকতা নিয়েই তো তারা কাজ করছেন এবং সময় বাড়িয়েছেন। সেখানে আলোচনার টেবিলে জিনিসটি আছে। কিছু কিছু ক্ষেত্রে এমন ঐক্যমত্য হয়েছে যা পৃথিবীর কোথাও নাই। যেমন আমি উদাহরণ দেই, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু আছে এমন অনেক রাষ্ট্রে এক ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, এই ব্যবস্থা চালু আছে। কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকারে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি পৃথিবীর কোথায় চালু আছে? অথচ সেটি তো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমরা একমত হয়েছি। একদম পৃথিবীতে আলাদা একটা জিনিসে আমরা একমত হয়েছি। ফলে একমত হওয়ার সম্ভাবনা অনেক বিষয়ই আছে, আবার অনেক বিষয়ে আমরা তো একমত হতে পারবো না। সব বিষয়েই যদি আমরা একমত হই, তাহলে তো আমরা পৃথক পৃথক রাজনৈতিক দল করতাম না। পৃথক পৃথক রাজনৈতিক দলের পৃথক পৃথক এজেন্ডা থাকবে, সেটি জাতীয় নির্বাচনে ইশতেহারে সংযোজিত হবে, এবং সেই ইশতেহারের প্রেক্ষিতেই জনগণ আপনাকে সমর্থন করবে, আপনি ইশতেহার বাস্তবায়ন করবেন। এটি খুব সহজ এবং স্বাভাবিক কথা। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিছুদিন আগে খুব সুন্দর একটি কথা বলেছেন, যে সমস্ত বিষয়ে আমরা একমত হতে পারিনি সেটি আমরা জনগণের উপরে ছেড়ে দিই, জনগণই সিদ্ধান্ত নিক কোন রাজনৈতিক দলের কোন এজেন্ডা সঠিক। এটি একটি চমৎকার কথা। আমরা এই কথার আলোকেও একটু ভাবতে পারি নিঃসন্দেহে। আলোচনার টেবিল থেকে জিনিসটা কেন রাজপথে নিয়ে গেলেন? কেন যুদ্ধংদেহী বক্তব্য রাখছেন?
হ্যাঁ, যুক্তি হিসাবে বলেন যে পৃথিবীতে যুদ্ধের মধ্যেও আলোচনা হয়। হ্যাঁ, যুদ্ধের মধ্যে আলোচনা হয়, কিন্তু আলোচনা শেষ না করে যুদ্ধ হওয়ার উদাহরণ তো খুব বেশি নেই। হ্যাঁ আছে, 71 সালে একটি উদাহরণ আছে। আলোচনার টেবিল ছিলেন ইয়াহিয়া খান পাকিস্তানের পক্ষ, অন্যান্য যারা কর্মকর্তা তারা, বাংলাদেশের পক্ষে জাতীয় নেতা শেখ মুজিবের নেতৃত্বে একটা অংশ। সেই আলোচনার সমাপ্তি না টেনেই 25শে মার্চ 71 সালের গভীর রাতে পাকিস্তান বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আলোচনা সম্পন্ন না করেই। তো বাংলাদেশে আলোচনার টেবিলে যে জিনিসটি আছে সেটিকে আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি কেন? এটি যারা আবার এর বিপক্ষে যারা অবস্থান আছে তারাও যদি কেউ রাস্তায় নামেন, আমরা বিশ্বাস করি সেরকম বোকামি সুলভ আচরণ কোনো রাজনৈতিক দল করবেন না। তাহলে তো আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্যে বিরাট একটা ফাটল ধরার আশঙ্কা থাকবে। জনমনে একটা সন্দেহ অলরেডি ক্ষীণ হলেও তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে যে তাহলে কি 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার এবং নির্বাচন কমিশন ঘোষিত যে নির্বাচন সেটি কি বাধাগ্রস্ত হচ্ছে, সেটি কি বিলম্বিত হওয়ার কোনো প্রক্রিয়া চলছে? এই সংশয়টি কিন্তু খুবই বিপজ্জনক। আমি মনে করি এই সংশয় এবং শঙ্কার মধ্যে ফ্যাসিবাদের দোসররা কিন্তু তাদের স্বার্থ এটি খুঁজবেন। এখনও শেখ হাসিনা বলেন তিনি সাংবিধানিকভাবে দেশের প্রধানমন্ত্রী, ইউনূস সরকারকে তিনি অবৈধ বলেন। অর্থাৎ আপা যদি ফিরে আসতে পারেন, তিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী, এটি যদি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে লাভ কার? কোনো একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন আর অন্য পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তারা কেউ লাভবান হবেন অথবা পিঠ বাঁচাতে পারবেন, এমন ভাবনা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাবনা। যদি কোনো কারণে শেখ হাসিনা তার এই বদ ইচ্ছার কোনো বাস্তবায়ন করতে পারেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি কারোর কিন্তু পিঠের চামড়া থাকবে না, এটি মাথায় রাখা দরকার। বাংলাদেশে এখন পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনে কেউ শতকরা 51 ভাগ ভোট পায়নি। এই না পাওয়ার পরিপ্রেক্ষিতে একথা খুব স্পষ্টভাবে বলা যায়, তাহলে কোনো রাজনৈতিক দল বা জোট 51% ভোট যদি না পায়, তাহলে বাংলাদেশে ভবিষ্যতে একটি ঝুলন্ত পার্লামেন্ট বা ঝুলন্ত সরকার গঠিত হবে। সেখানে বৃহৎ রাজনৈতিক দল বা জোট ছোট ছোট রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের পরে তারা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়বে এবং তাদের ইচ্ছা অনিচ্ছা স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বে সরকারের একটা অস্থিতিশীল রূপ লাভ করবে। তা বাংলাদেশের সরকার অস্থিতিশীল থাকুক, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে অশান্ত থাকুক, কে কে চায়? এখন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ চায় এবং তার প্রত্যক্ষ মদতদাতা ভারত চায়। তাহলে কি আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কোনো সুবিধা দিতে, তাদের কোনো এজেন্ডা আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক বুঝে হোক, অথবা আত্ম অহমিকায় হোক, অথবা ক্ষুদ্র কোনো স্বার্থে হোক, আমরা কি সেটির কোনো বাস্তবায়নে ভূমিকা রাখছি কিনা, এটি রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ভেবে দেখার অনুরোধ করতে চাই। আরও একটি উদাহরণ দিই, হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি ইতিমধ্যে দাবি করেছেন তাদেরকে আলাদা করে দেওয়া হোক। এই সরকার একটি হিন্দু বিদ্বেষী সরকার, এমন কথা তিনি বলেছেন। তাহলে হিন্দুরা যদি পিআর পদ্ধতির আলোকে আলাদা নির্বাচন করার সুযোগ পায়, তা তারাও তো জাতীয় সংসদে 25-30টি আসন পাবে এবং তার মধ্যে যদি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরাই যদি সেখানে নির্বাচন করে, তাহলে 25-30 জন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর জাতীয় সংসদের সদস্য হবে। এমনকি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যদি আওয়ামী লীগ একটা যোগসাজশ করে এবং সেই যোগসাজশের পরিপ্রেক্ষিতে আপনি যতই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলেন, আওয়ামী লীগের সমর্থন করার লোক কম করে হলেও শতকরা 20 ভাগ তো এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা যদি সেই নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যেটির সঙ্গে আওয়ামী লীগ যোগসাজশ করতে পারে, তাদেরকে ভোট দেওয়ার জন্য যদি শেখ হাসিনা বলে দেন এবং সেখানে যদি 20% বা তারও কিছু বেশি ভোট সেই রাজনৈতিক দল বা সেই জোট তারা পায়, তাহলে 60টি আসন, তাহলে 80-90টি আসন নানাভাবে আওয়ামী লীগকে পাওয়ার একটি ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন কিনা সেটিও তো ভাবার কারণ আছে। এবং সেই যে বুশটা, এই বুশটা যদি না বোঝেন, তা পতিত ফ্যাসিবাদী সরকার যাকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, রাজনীতিতে এলিমিনেশন হয় না। জামাতকে এলিমিনেটেড করার জন্য আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছে, সম্ভব হয়নি। ফলে রাজনীতিতে কোনো রাজনীতিককে এলিমিনেটেড করা যায় না, এই বাস্তবতা বোধহয় আমাদের বোঝার প্রয়োজন আছে। এমনকি আপনি যে এক্সিকিউটিভ অর্ডারে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এটিও যে বিএনপির মহাসচিব বা বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে তারা এটি চান না। কেন চান না? রাজনৈতিক দল হিসেবে এক্সিকিউটিভ অর্ডারে যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন তো বিএনপি সহ
বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, ব্যক্তি, গোষ্ঠী, টকশোতে অনেককেই আমরা দেখেছি যারা জামাতের রাজনীতিকে পছন্দ করেন না, তারাও কিন্তু সেদিন জামাত মজলুম সেই হিসাবে তারা জুলুমকারীর বিপক্ষে দাঁড়িয়ে বলেছিলেন জামাতকে এভাবে নিষিদ্ধ করার কোনো ভিত্তি নাই, প্রয়োজন নাই। ফলে এই আলোচনাগুলো কিন্তু আসবে এবং এই আলোচনাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, সেই আওয়ামী লীগ তো নানা ছলচাতুরি সুতায় এই যে পিয়ার পদ্ধতি এবং এই যে আপনাদের রাজপথ গরম করা, এর মধ্যেই কোনো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে সুবিধা নিয়ে নিতে পারে, এই আশঙ্কার কথাও নিশ্চয়ই আপনারা একবারের জন্য হলেও ভাববেন। ইতিমধ্যে বিএনপিতে আওয়ামী লীগের লোক ঢুকে গেছে, একটি অভিযোগ আছে। ইতিমধ্যে জামাতে ইসলামীতে আওয়ামী লীগের লোক ঢুকে গেছে, একটি অভিযোগ আছে। যখন আপা সিগন্যাল দেবে, বাঁশিতে ফু দেবে, তখন এই বিএনপির মধ্যে থাকা আওয়ামী লীগের এই গোষ্ঠী এবং জামাতের মধ্যে থাকা বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থাকা আওয়ামী লীগের এই গোষ্ঠী, তারা পরস্পরের সাথে সংঘাতের একটা কর্মকাণ্ডে যদি আমাদেরকে নিয়োজিত করে দেয়, আমরা সংঘাত করতে থাকলাম, সেখান থেকে সুবিধা নেবে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা। বিষয়গুলো কিন্তু খুব গভীরভাবে ভাবার দরকার আছে। বাংলাদেশে একটি নির্বাচন খুব অত্যাবশ্যক। একটি নির্বাচনের মধ্য দিয়ে, জনরায়ের মধ্য দিয়ে যে দল বা যে জোট সরকার গঠন করতে সক্ষম হবে, তারা বাংলাদেশের আগামী দিনের সরকার পরিচালনা করবে। নতুন একটি সরকার যদি হয় নির্বাচনের মধ্য দিয়ে, নতুন একটি পার্লামেন্ট যদি হয় নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে শেখ হাসিনার ওই যে কথা, ওই যে বদ মতলব যে আমি এখনও সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী, ইউনূস অবৈধ, এই কথাটি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যায়। হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে তার বৈধতার দাবি এবং ইউনূসকে অবৈধ বলা, এই ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে অবৈধ বলা, সেই বিষয়টি তো সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং মৃত্যুবরণ করে। নতুন একটি পার্লামেন্ট এবং নতুন একটি সরকারের গঠনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় আমরা কেন পথ হাঁটতে চাই না, এই প্রশ্ন জনগণের পক্ষ থেকে নিশ্চয়ই আছে। একটি স্থিতিশীল রাজনীতি, একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা, এটি যেমন ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করবে চিরস্থায়ীভাবে, এবং একই সাথে ফ্যাসিবাদের সেই মদতদাতা ভারতের কুদৃষ্টি বাংলাদেশ থেকে তারা প্রত্যাহার করতে বাধ্য হবে। এই পরিস্থিতির কথাও যেন আমাদের রাজনৈতিক দলগুলো বুঝতে সক্ষম হন। আলোচনার টেবিলেই তারা আমাদের মধ্যে নিষ্পত্তিযোগ্য সংকটগুলো নিষ্পত্তি করবেন। যেগুলো সম্ভব হবে না, সেগুলো নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের রায় নিয়ে তারা বাস্তবায়ন করবেন, এমনটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।